এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাচ্ছি। কথা উঠছে শুধুমাত্র আরজি কর নিয়ে না, কুলতলি নিয়ে না, কথা উঠছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। প্রত্যেক দিনই প্রায় ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশ প্রশাসনের ব্যর্থতাটা একেবারে সামনের দিকে চলে আসছে। আমি কুলতলি কেসটা একটু ভেঙে আপনাদের কাছে আলোচনা করব প্রথম থেকে, যাতে আপনারা বুঝতে পারেন যে কি করা হয়েছিল, প্রশাসনের কি করা উচিত ছিল এবং প্রশাসন করেননি। দেখুন, প্রথমে দুপুর 2টার সময় বাচ্চা মেয়েটি টিউশনি করতে গেল। 5টার সময় সে দোকানে এলো, বাবার দোকানে এলো, এসে বলল যে সে বাড়ি যাচ্ছে। 8টার সময়, রাত্রি 8টার সময় তার বাবা বাসায় এসে দেখছে যে মেয়ে আসেননি। তখন তার বাবা মহিষমারি ফাঁড়িতে যান। ফাঁড়ি বলেন যে আমাদের জুরিসডিকশন নেই, আমরা কিছু করতে পারবো না, আপনি থানায় যান। থানায় তার বাবা পৌঁছান 8:30টায়। তারপর ফাইনালি পুলিশ পৌঁছায় রাত 1টায়। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেমো 24013 2012 সালে এবং পরে যেটা রিট পিটিশন হয় বাচপান বাঁচাও আন্দোলনের সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস হয়, সেই কেসে সুপ্রিম কোর্ট, এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড স্ট্যাটিউটারি একটা ডাইরেকশন, যেটা করতেই হবে। সুপ্রিম কোর্ট কি বলেছেন যে যেখানেই বাচ্চারা মিসিং হবে, ছেলে বা মেয়ে, এবং তাদের প্যারেন্টস বা কেউ ওয়েলউইশার থানায় আসবেন বা ফাঁড়িতে আসবেন, সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে। ওয়ার্ডটা আমি এখানে বলছি, there will be an initial presumption of either abduction or trafficking every missing child reported। ধরে নিতে হবে যে অ্যাবডাকশন হয়েছে বা ট্রাফিকিং হয়েছে, মানে কেউ তুলে নিয়ে গেছে। এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের অর্ডার। এবং কি করতে হবে? সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এফআইআর করতে হবে, সেই মুহূর্তে, সেই মোমেন্টে এফআইআর করতে হবে, করে অ্যাকশন নিতে হবে। কি করতে হবে? বাচ্চাটাকে খুঁজতে বেরোতে হবে, চারদিকে জানাতে হবে, ন্যাশনাল ট্রাফিকিং পোর্টালে এটাকে আপলোড করতে হবে, রেলওয়ে পুলিশকে জানাতে হবে, ট্রান্সপোর্ট কোম্পানিকে জানাতে হবে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানাতে হবে। এটা সুপ্রিম কোর্টের ডিসিশন, যেটা এই রাজ্য জানে, কিন্তু এই রাজ্য কোনো মিসিং চিলড্রেনের ক্ষেত্রে, কোনো হারিয়ে গেছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআর করে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। এইবারে কথা হচ্ছে যে ফাঁড়ি কেন বলে দিল যে আমাদের জুরিসডিকশন নেই, আমাদের জুরিসডিকশন নেই, আমরা কিছু করতে পারবো না, আপনারা থানায় যান। জুরিসডিকশনের প্রশ্নে আমি বলি যে নির্ভয়া কেস হওয়ার পরে 2012 সালে জাস্টিস ভার্মা কমিটি এটা পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন, একটা রেকমেন্ডেশন করেছিলেন, যেটা পরে 2015-তে অ্যাডভাইসারি হিসেবে এমএইচএ থেকে আসে যে এই রেকমেন্ডেশনটা মানতে হবে। এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013-তে এটা স্ট্যাটিউটারি ম্যান্ডেট, মানে করতেই হবে, অন্যথা হতে পারে না। সেটা কি না, যেখানেই যাবে, যে কোনো কমপ্লেন যে কোনো জায়গায় যাবে, জুরিসডিকশন থাকুক আর না থাকুক, 0 এফআইআর করতে হবে। ইটস আ স্ট্যাটিউটারি ম্যান্ডেট অফ 0 এফআইআর। সুতরাং ফাঁড়ি বলতে পারে না যে আমরা করব না, আমাদের জুরিসডিকশন নেই, তুমি থানায় যাও। ফাঁড়িকে একটা 0 এফআইআর করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর করতে হবে এবং সঙ্গে সঙ্গে বেরোতে হবে, উইদিন সেকেন্ডস বেরোতে হবে খুঁজতে। সেই জায়গাটা যেহেতু হয়নি, খুঁজতে বেরোয়নি, যদি বেরোতো আজকে হয়তো এই জিনিসটা আমরা দেখতাম না। হয়তো একটা ছোট শিশুর মৃতদেহ এইভাবে পড়ে আছে, এই চিত্র পশ্চিমবঙ্গ দেখতো না, হয়তো একজন মা তার অতি প্রিয় সন্তানকে হারাতেন না। এইখানে যে পুলিশের যে ইনঅ্যাকশন, পুলিশ যে আজকে বাচ্চা হারিয়ে গেলে এন্টারটেইন করছে না এবং ফিরিয়ে দিচ্ছে,
এবং পুলিশ যে বলছে আমাদের জুরিসডিকশন নেই, আপনারা যান, এবং আরেকটা থানায় যাওয়ার পরে 8:30টায় গিয়ে পৌঁছানোর পরে রাত 1টার সময় পুলিশ আসে, এই যে বড় টাইম গ্যাপ, এটা পশ্চিমবঙ্গ পুলিশের এবং শাসক দলের এবং সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, সম্পূর্ণ ব্যর্থতা। জীবন বাঁচানোর ব্যর্থতা, মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যর্থতা, বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন বাঁচানো, সম্মান বাঁচানোর ব্যর্থতা। এই ব্যর্থতা সরকারকে স্বীকার করে নিতে হবে, এটা প্রথম কথা, যে পুলিশ তার ডিউটি করেনি। এবার আসি যে যখন মৃতদেহটা বেরোলো, মৃতদেহটা বেরোবার পরে আইন আছে যে প্রাথমিকভাবে প্রিলিমিনারি এনকোয়ারি অর্থাৎ সুরতহাল করতে হয়। এই সুরতহালেই বোঝা যায় যে কি হয়েছে। আপনাদের আমি পুলিশ অর্ডার 5/2011 যখন অপরাজিত মুখার্জি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, তখন এই পুলিশ অর্ডার বেরোয়, পুলিশ অর্ডার 5/2011, যেটা আজও বর্তায়। এটা কি? এটা বলা হয়েছে যে যেখানে এই ধরনের হিনিয়াস অফেন্স হবে, অর্থাৎ রেপ হবে, রেপের সাথে মার্ডার হবে বা এমনি মার্ডার হবে, এগুলোর সঙ্গে সঙ্গে পুলিশ অন্তর্ভুক্ত করবে অ্যাজ এসআর কেস, অর্থাৎ স্পেশাল রিপোর্ট কেস। স্পেশাল রিপোর্ট কেসটা কি? স্পেশাল রিপোর্ট কেসটা হলো 24 ঘন্টার মধ্যে কোনো একজন সিনিয়র পুলিশ আধিকারিক, ডিএসপি বা এসপি, এই এসআর কেসের ফর্মটা ফিল আপ করবেন ডিটেলস দিয়ে, সমস্ত কিছু কেসটাকে পুরো সুপারভাইজ করে। ধরে নেওয়া যায় যে উমার এই বিভৎস মৃত্যুটাও এসআর কেস হিসেবে রেজিস্টার্ড হয়েছে, হতেই হবে, এটাই নিয়ম। এবং এই এসআর কে সুপারভাইজ করার পরে সিনিয়র অফিসার যিনি করে থাকেন না কেন, কেন বলেননি পক্সো অ্যাড করতে? কেন বলেননি পক্সো অ্যাড করতে? আজকে এসপি কেন আজকে ওখানে রয়েছেন? কেন আজকে যিনি ওখানকার এসপি প্রকাশ ঢালি, উনি আজও কেন চাকরিতে রয়েছেন আমরা জিজ্ঞেস করছি। কেন ওনাকে সরানো হয়নি? একটা এসআর কেস হিসেবে সুপারভিশন করার পরে, সুরতহাল রিপোর্ট দেখার পরে কেন পক্সো আইন অ্যাড হলো না? কেন এসপি সাংবাদিক বৈঠক করে বলছেন যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব, সঠিকভাবে তদন্ত এগোচ্ছে, খুব দ্রুত তদন্ত শেষ করব? কিভাবে তদন্ত শেষ করবেন যদি আইনের যে ধারা প্রযোজ্য পক্সো অ্যাক্টের সেকশন 6 যেখানে ডেথ পেনাল্টি হয় এই ধরনের কেসে, সেই একটি যদি অ্যাড না হয়, আইনের ধারাই যদি প্রয়োগ না হয়, তাহলে কিভাবে দ্রুত তদন্ত এগোচ্ছে, সঠিক তদন্ত এগোচ্ছে এবং সর্বোচ্চ সাজার যে আশ্বাস ওনারা দিচ্ছেন, সেই সর্বোচ্চ সাজাটা হবে কি করে? অপরাধটাই তো খেলো হয়ে গেল, সঠিক তদন্ত তো হলো না। আজকে আপনারা দেখেছেন যে পরপর যে কেসগুলো হচ্ছে একটার পর একটা, তাতে এফআইআর এর মিসইউজ, মানে এফআইআর যেহেতু পুলিশের কাছে থাকে, সেই এফআইআর এ কোন ধারা দিতে হবে সেটা পুলিশ ঠিক করছেন। পুলিশ কেন ঠিক করবে? আইনে তো লেখা আছে যে কোনো ঘটনা ঘটলে তার সুরতহাল করতে হবে, সুরতহাল করার পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসবেন, এসে তার সামনে করতে হবে, 24 ঘন্টার মধ্যে সিনিয়র অফিসার সুপারভাইজ করবে এসব কেস হিসেবে, এবং ধারা যেটা আছে আইনে সেটাই তো দেবেন। সেটা তো দেওয়া হচ্ছে না, সেটা তো দেওয়া হচ্ছে না। পুলিশ ঠিক করছে কি ধারা দেবে। অ্যাবসলিউট মিসইউজ অফ ল এবং মিসইউজ অফ এফআইআর ধীরে 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 একটা জায়গায় যাচ্ছে যেখানে শাসক দল এবং সরকার পুলিশকে বাহবা দিচ্ছেন ভালো কাজের জন্য, অথচ মানুষের কিন্তু পুলিশের ওপর থেকে ভরসা চলে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ কি বলছে যে না, আমরা পোস্টমর্টেম সরকারি হাসপাতালে করাবো না। পুলিশের বিরুদ্ধে রাস্তায় রাত দখলের অভিযান একটার পর একটা শুরু হচ্ছে। আজকে যদি কলকাতায় রাত দখল হয়, আজকে যদি কুলতলিতে রাত দখল হয়, আস্তে আস্তে সারা পশ্চিমবঙ্গে যদি রাত দখল হয় এবং তারপর দিন দখল হয়, তাহলে তো পুলিশের আর কোনো প্রয়োজনই নেই, পুলিশের প্রয়োজনই নেই। তার মানে আমাদের সমাজ ব্যবস্থায় যে যে অন্যায় হবে, সমস্ত অন্যায়ের বিচারের দায়িত্ব জনগণ হাতে নিয়ে নিলেন।
তাহলে আর সরকার থাকার দরকার কি? আজকে যদি কলকাতা হাইকোর্ট বলে যে পক্সো আইন অ্যাপ্লাই করো, তবে যদি এসপি পক্সো আইন অ্যাপ্লাই করেন, তাহলে সরকারটা তো হাইকোর্ট এখন চালাচ্ছে, সরকার তো থাকার কোনো প্রয়োজন নেই। আজকে এই দুর্দিনে আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ওখানে গেলাম আমরা দেখলাম, আমিও গেছিলাম আপনি জানেন, এবং ওই বাড়িতে গেছিলাম যে বাড়িতে এই ঘটনা হয়। বাড়িতে যাওয়ার পরে সেই বাড়িটায় অনেকে এসেছিলেন যারা আশেপাশে থাকেন, অনেকে, অনেক মা অনেক বোন। পরে যখন বেরিয়ে এলাম তাদের কথা শুনে এবং এলাকা দিয়ে চলতে আরম্ভ করলাম, ওই এলাকায় জায়গায় জায়গায় মেয়েরা মায়েরা ভিড় করে দাঁড়িয়েছিলেন, ছোট বড় ক্রাউড চতুর্দিকে। তাদের একটাই বক্তব্য হচ্ছে হিন্দু মেয়েরা, হিন্দু মায়েরা সুরক্ষিত নয়। আজকে আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে জিজ্ঞেস করছি যে আপনারা কি ওই এলাকায় কোনো অবজারভার পাঠিয়েছেন? আপনার এসপি কি এলাকায় গিয়ে এলাকা পরিদর্শন করেছেন? আপনার এসপি কি ওখানে মায়েদের সাথে মেয়েদের সাথে কথা বলেছেন? মুখ্যমন্ত্রী আপনি জবাব দিন। আপনার এসপি কি রাস্তায় নেমেছেন? আপনার এসপি কি রাস্তাঘাটে চলাফেরা করেছেন? আমাকে তো অন্তত মিনিমাম 200 থেকে 250 মা 250 মেয়ে ঘিরে ধরে বিভিন্ন জায়গায় বলল যে তারা সুরক্ষিত নয়। কোনো একটি কমিউনিটির কিছু ছেলে রেগুলার ওখানে টন্ট করছে, রেগুলার ভয় দেখাচ্ছে, রেগুলার গালাগালি করছে, রেগুলার থ্রেট কালচার চলছে, ভয় দেখাচ্ছে যে বাড়ি ঢুকে আমরা কিন্তু কিছু করে দেব। এটা কি হচ্ছে? আমরা আজকে স্বাধীনতার 78 বছর পরে এবং বাংলার স্বাধীনতার একটা যুগ হয়ে গেছে, একটা ইতিহাস আছে। এত বড় ইতিহাসের পরে, বাংলা ভাগ হওয়ার পরে আজকে এই জিনিস দেখতে হবে কেন যে বাংলার একটি প্রত্যন্ত অঞ্চলে হিন্দু মা হিন্দু মেয়েরা রাস্তায় বেরোতে পারছে না, তারা ভয়। এমনকি ঠাকুমারা বেরিয়ে এসে আমাকে বললেন যে তাহলে কি আমার নাতনিদের কলেজটাকে বন্ধ করে দেবো মা? তাহলে কি তারা বাড়িতে পড়াবো, অনলাইন পড়াবো? কেন এই ঘটনার পরে তো প্রচন্ড ভয় লাগছে। যখন মারা মেয়েরা মুখে মুখে উত্তর দিচ্ছে দাঁড়িয়ে যে এই এত বাচ্চা বাচ্চা ছেলে এইসব জঘন্য কথা বলছিস কেন, ভয় দেখাচ্ছিস কেন, তখন উল্টে উত্তর আসছে যে বাড়ি গিয়ে কিছু করে দেব। কোথায় পুলিশ? মহিষমারের ফাঁড়ি আজকে মুরগি ছাড়া টাকা ছাড়া নাকি কমপ্লেন দেখতে চায় না। শাসক দলের এত অহং কেন? শাসক দলের এত নিজেদের প্রশংসা কেন? রাস্তায় নেমে দেখছেন না কেন মায়েদের মেয়েদের কি অবস্থা হচ্ছে? আমাদের হিন্দু মায়েরা হিন্দু মেয়েরা যেখানে সুরক্ষিত নয়, আমরা কি জায়গায় জায়গায় রাত দখল করে বাঁচবো? তাহলে তো প্রশাসনের কোনো প্রয়োজন নেই। আমি এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বলছি যে আপনারা আরজি করের পরে কোনো পরিবর্তন আনতে পারেননি। সুপ্রিম কোর্টের গাইডলাইন কেউ মানছে না। হারিয়ে গেলে সেখানে কেস হচ্ছে না, থানায় গেলে এন্টারটেইন করছে না, 0 FIR স্ট্যাটিউটরি ম্যান্ডেট মানতেই হবে, তাও মানছে না, জুরিসডিকশনের প্রশ্নে সরিয়ে দিচ্ছে। পুলিশকে যেখানে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে খুঁজতে হয়, টর্চ লাইট জ্বালিয়ে টিম করে খুঁজতে হয়, আরজি করের এত বড় ঘটনার পরেও কিন্তু পুলিশ নড়ছে না। মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে আমি তো বলিনি তদন্ত করবে না, আমি তো বলিনি যে তোমরা কিছু করো না, আমি তো উল্টে বলি ভালো করে তদন্ত করো। আপনি বললে তো কিছু হবে না, কেউ তো মানছে না। কোনো এসপি তো কথা শুনছেন না, তারা তো বাইরে বেরোচ্ছেন না, এবং প্রত্যেকটা কেস লঘু করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা কেস শাসক দলের অপরাধীদের বাঁচানোর জন্য এবং টাকা খাওয়ার জন্য প্রত্যেকটা কেস লঘু করে দেওয়া হচ্ছে। আজকে একটি ছেলেকে ধরে বলছে যে ও তো স্বীকার করেছে খুনের কথা, কিন্তু ধর্ষণের কথা স্বীকার করেনি, তাই আমরা ধর্ষণের সেকশনটা দিলাম না। আমার বাড়িতে যদি ডাকাতি হয়, আমি যদি গিয়ে বলি ডাকাতি হয়েছে, আগে তো ডাকাতির সেকশনটা আপনারা দেবেন, তবে তো তদন্ত করবেন রে ভাই। আপনাদের সুরথান রিপোর্টের পরেও আপনারা পক্সো অ্যাড করেন না, তারপরেও এসপি থাকে। এসপি কি করে থাকে? এসপি কি করে থাকে আমি জিজ্ঞেস করছি, এসপি কি করে থাকে? একটা বাচ্চা মেয়ের এরকম অবস্থার পরেও
পক্সো অ্যাড করে না, হাইকোর্ট বলে পক্সো অ্যাড করুন, তারপরেও আপনাদের এসপি বহাল তবিয়তে থাকে এবং সরকার পক্ষ থেকে আপনারা হাততালি দিয়ে বলছেন পুলিশ ভালো কাজ করছে। কি ভালো কাজ করছে? আপনারা এলাকায় পরিদর্শন করান, এলাকায় অবজারভার নামুন এবং এলাকায় এসপি কে নামান, এবং এর পরেও যদি এই ঘটনা চলতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হবে। এলাকায় যাতে হাইকোর্ট মনিটরড অবজারভারের কথা বলা হবে এবং হিন্দু মেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যা করার আমরা করব। জাস্টিস ভার্মা কমিটি, জাস্টিস ভার্মা কমিটি বলছেন, জাস্টিস ভার্মা কমিটির এই যে জিরো এফআইআর করতে হবে যেগুলো থানাতে গেলে, এটা কি ওই গার্ড চাইল্ড অ্যাফেকশনের ক্ষেত্রে না সব ক্ষেত্রে? জাস্টিস ভার্মা যেটা বলেছেন সেটা হচ্ছে যখনই কোনো কেস বাচ্চা মেয়ে মিসিং হয়ে যাচ্ছে এবং তার কথাটা থানায় এসে পৌঁছচ্ছে, তখনই একটা এফআইআর করে, এফআইআর অনেক সময় করতে পারবে না। ধরুন আমি গ্রামে থাকি, আমি দৌড়ে একটা কোথাও গেলাম, অনেক সময় যেমন আমি কালকে যেখানে গেছিলাম দেখলাম কুলতলি জয়নগরে ভাগাভাগি জায়গার মধ্যে এই বাড়িটা, কুলতলি থানায় পড়বে না জয়নগর থানায় পড়বে, একটা বড় প্রশ্ন আছে। এরকম প্রশ্ন অনেক সময় থাকতে পারে, হয়তো থানা নেই, ফাঁড়ি আছে, যেখানে পাচ্ছে মানুষটা দৌড়ে যাচ্ছে। হয়তো আমি বেড়াতে গেলাম কোথাও, সেখানে আমার কোনো বিপদ হলো, আমি সেখানে থাকি না, আমি রেসিডেন্ট নই, আমি দৌড়ে গেলাম, সেটা হয়তো বম্বের সমুদ্রের পাড়ে কোনো একটা থানা। এভরি থানা, এভরি পুলিশ স্টেশন হ্যাজ টু রেজিস্টার জিরো এফআইআর। এটা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা নতুন এসছে, সিআরপিসি কে রিপ্লেস করে বিএনএসএস, তার 173 নম্বর সাবসেকশন 1 ধারায় ক্লিয়ারলি লেখা আছে যে জিরো এফআইআর ইজ এ স্ট্যাটিউটরি ম্যান্ডেট, করতেই হবে। এটা বলতে পারবে না কোনো থানা, কোনো ফাঁড়ি আজকের দিনে বলতে পারবে না, যেহেতু এমএইচএ থেকে অ্যাডভাইসারি এসছে 2015-তে, বিএনএসএস এ 173 সাবসেকশন 1 ধারায় পরিষ্কার ভাবে বলা আছে। এছাড়াও যেহেতু ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে স্বীকৃতি দিয়েছে 2013-তে, এখন এটা স্ট্যাটিউটরি রেসপন্সিবিলিটি। এসপির উচিত ছিল ওই মহেশমারি ফাঁড়ির যে দায়িত্বে আছে তাকে তাড়ানো, আর সরকারের উচিত ছিল এসপি কে তাড়ানো। তার কারণ হচ্ছে এসপি এইরকম একটা সাংঘাতিক ক্ষতবিক্ষত দেহ দেখার পরেও 10 বছরের বাচ্চা পক্সো অ্যাড করে না, পক্সো অ্যাড করে না। তাহলে পুলিশ অর্ডার 5 অফ 2011 এসআর কেস পরিদর্শন করে আপনি কি রিপোর্ট দিয়েছেন এসপি ভাই? আপনাকে জিজ্ঞেস করি কি দিয়েছেন? আজকে হাইকোর্ট যদি দাঁড়িয়ে আপনাকে পক্সো অ্যাড করতে বলে, পক্সোতে ডেথ পেনাল্টি আছে, আর কোথাও ডেথ পেনাল্টি আছে, আপনি ডেথ পেনাল্টি থেকে ওকে মুক্ত করে দিচ্ছেন, শুধু মার্ডার দিচ্ছেন। তার মানে কি লঘু করে দিচ্ছেন আপনি? আপনাকে তো প্রথমে সরকার সরানো উচিত, পরে তো কথা। আজকে জনগণ দেখতে পাচ্ছেন তো যে দায়ভার নিজের হাতে নিয়ে নিয়েছে। কেন নিয়ে নিয়েছে? তার কারণ সরকারের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা। জনগণ কতবার কলকাতা হাইকোর্টে যাবে, কতবার যাবে? বহুবার তো এর আগে যাওয়া হয়েছে, হাঁসখালিতে যাওয়া হয়েছে, কামদুনিতে যাওয়া হয়েছে, পার্ক স্ট্রিটে যাওয়া হয়েছে, রিসেন্টলি আরজি করে যাওয়া হয়েছে, এখানেও যাওয়া হলো। বাবা মা বলছে সরকারি হাসপাতালের উপর ভরসা নেই, কি অবস্থায় দাঁড়িয়ে গেছে জনগণ। এরপরে সরকার তাও নিজেদের পিঠে নিজেরা ক্ল্যাপ মারছেন, বলছেন আমরা ভালো কাজ করেছি। কি ভালো কাজ করেছেন? আপনারা তো সুপ্রিম কোর্টের গাইডলাইন মানেননি, আপনারা তো আইন মানেননি, আপনারা তো আইনের ধারা দেননি, আপনারা তো কিছুই করেননি। তাহলে কি করলেন? কি করলেন তাহলে আপনারা? এবং সব থেকে বড় কথা, যেটা করলেন সেটা কেন করলেন? কাকে বাঁচানোর জন্য করলেন? বলুন। সকালে তিনি অ্যারেস্ট হন, কয়েক ঘন্টার মধ্যে 1000 টাকার বন্ড সাইন করে তার বেলও বের। আর কিছু প্রশ্ন বলুন। সিবিআই এর তরফ থেকে চার্জশিট দেওয়া হয়েছে 8 নম্বরের ঘটনা, শুধু সঞ্জয় রায়কে এখানে দেখানো হয়েছে। মূল অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন এবং আর কারো নাম ছিল, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে পুনর্বসী বিষয়ে পুলিশ করেছে এবং জানা গেছে 24 ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে
কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে পার্কস্ট্রিটের ঘটনায় গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ মুস্তাকিনকে কুলতলি এই কেসে গ্রেপ্তার করেছে। সব কেসেই পুলিশ কিন্তু গ্রেপ্তার করছে। কুণাল বাবুকে বুঝতে হবে যে অর্ধ সত্য সত্য নয়, তাই তো? অর্ধ সত্য সত্য নয়। এখানে যে ধরাটা হচ্ছে, এই ধরা ইজ ইকুয়াল টু ছাড়া। ধরা ইজ ইকুয়াল টু ছাড়া। ধরবো, ধরে লঘু সেকশন দেব, দিয়ে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করব। সব জায়গায় তাই। সঞ্জয় রায়কে ধরে প্রমাণ লোপাটের চেষ্টা। সিবিআই চার্জশিটে পরিষ্কার ভাবে দেখা গেছে যে সন্দীপ ঘোষ এবং ওসি টালা দুজনেই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। তার মানে কি, অপরাধীকে ধরবো, কিন্তু যাতে অপরাধটা প্রমাণিত না হয় তার জন্য ব্যবস্থা নেব। মুস্তাকিনকে ধরলাম কিন্তু পক্ষ দিলাম না। সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে ধরলাম, এমন ধরে ধরলাম যে বিকেলেই জামিন। এই ধরার কোনো মানে নেই। সরকার পক্ষ যখন ধরবেন তখন ধরার মতো ধরবেন, যোগ্য শাস্তির জন্য ব্যবস্থা করবেন, তবেই জনগণ বাহবা দেবে। আর যদি এমন ধরেন যে ধরা ইজ ইকুয়াল টু ছাড়া, এ ধরে লাভ নেই। এটা অর্ধ সত্য। মানুষ ছিচি করছে, মানুষ আজকে ছিচি করছে। মানুষ দেখছে যে একটা পুলিশ যার দায়িত্ব রক্ষক, সে ভক্ষক হয়ে থানার মধ্যে অসভ্যতা করছে, তারপর তাকে ধরা হয়, অ্যারেস্ট হয়ে সঙ্গে সঙ্গে জামিন। মানুষ দেখছে 10 বছরের একটা বাচ্চা পড়ে আছে, ক্ষতবিক্ষত দেহ, অথচ যে আইনের যে ধারা, যেটা এই বাচ্চাদের এই ধরনের অত্যাচারের জন্যই আইনটা আনা হয়েছে, সেটার প্রয়োগ করছে না পুলিশ। মানুষ দেখছে একজন শিক্ষিত মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল, ক্ষতবিক্ষত দেহ, অথচ পুলিশের যা কর্তব্য প্রমাণটাকে বাঁচিয়ে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করা, সেটা পুলিশ করছে না। উল্টে প্রমাণ লোপাটের ব্যবস্থা করছে। একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলছেন যে যেখানে ঘটনা ঘটেছে তার একটা পোর্শন আমরা আটকে দিলাম, আর একটা পোর্শনে লোক আছে। কোথায় ভাই আইন শিখে এসছেন আপনারা? আপনারা আইপিএস অফিসার, আপনারা জানেন না যে এই ধরনের রেপ এবং মার্ডার কেস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় এবং ভারতীয় ন্যায় সংহিতায় এদেরকে বলা হয় ফরেনসিক ইনভেস্টিগেশন। ফরেনসিক টিম না আসা পর্যন্ত সেখানে কেউ ঢুকবে না। আপনি ঘরটাকে ডিমার্কেট করে বলছেন যে একদিকে কর্ডন অফ করে দিয়েছি, আরেকদিকে লোক ঢুকেছে। কোন আইনে বলছেন আপনি? তার মানে তো আপনারা নিজেরা আইন তৈরি করছেন। আপনারা তো আইন তৈরি করতে পারেন না। এসপি পরাশধালী তো বলতে পারে না যে সর্বোচ্চ শাস্তি দেব, হুইজি? আপনি কে শাস্তি দেওয়ার? আপনার কাজ হচ্ছে প্রক্রিয়াটাকে চালু রাখা। পুলিশের যে কাজ প্রমাণপত্র জোগাড় করা এবং অপরাধ যে করেছে তাকে ধরে, যে অপরাধে সে অপরাধী, সেই অপরাধটাকে প্রমাণ করার জন্য সর্ব ধরনের চেষ্টা করা, এটাই আপনার কাজ। আপনার কাজ না সাংবাদিক বৈঠক বসে বড় বড় কথা বলা। শাস্তি দেওয়ার আপনি কেউ না, কোর্ট শাস্তি দেবে। সুতরাং এই যে ধরছে, আমি বলছি প্রত্যেকটা ধরা আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা ধরা ইজ ইকুয়াল টু ছাড়া। কিছুক্ষণ আগে মুখ্যসচিব তিনি প্রেস কনফারেন্স করেছেন, জুনিয়র চিকিৎসকরা যারা অনশন করছে তাদের তিনি বলছেন যে সেফটি এন্ড সিকিউরিটি আশ্বস্ত করছেন, আমাদের কাজ ভালোভাবে হচ্ছে, প্যানিক বাটন এন্ড অ্যালার্ম সিস্টেম 1 নভেম্বর থেকে চালু করতে পারবো আমরা, সেটা চালু করে দেবেন নভেম্বরের ফার্স্ট উইকে। এবং সিসিটিভি লাগানোর যে দাবি সুরক্ষার জন্য জুনিয়র চিকিৎসকরা করেছেন, তার মধ্যে তারা বলেছেন যে ৭০৫১টার মধ্যে ৩১৮১টা সিসিটিভির কাজ হয়ে গিয়েছে। কাজের অগ্রগতি আমাদের খুব ভালো হচ্ছে। সুতরাং আপনাদের আমরা এগুলো শুনে শুনে কানটা পচে গেছে। প্রথমেই বলি, যারা আধিকারিক, পুলিশ আধিকারিক বা এই যে সচিব আধিকারিক যারা, তারা সারাক্ষণ ধরে সরকারের প্রশংসা করছে। আইএস আইপিএস এর যে সার্ভিস কন্ডাক্ট রুলস,
যার মধ্যে বলা আছে যে নিজের কাজটা নিজে ঠিক করে করো। তুমি যে সরকারে কাজ করতে এসছো সে সরকারের প্রশংসা সকাল বিকাল করো না, এটা তারা ভুলে গেছেন। সরকার হচ্ছে ইলেক্টেড সরকার, এ পলিটিক্যাল পার্টি উইচ কামস ইনটু পাওয়ার। আইএস আইপিএস সেন্ট্রাল সার্ভিস রুলে তাদের পরিষ্কারভাবে বলা আছে যে তাদের দায়িত্ব কর্তব্য তারা নিরপেক্ষভাবে করবেন। আজকে যেটা 1 নভেম্বর থেকে সচিব বলছেন যে এগুলো চালু করব, এত পরে কেন? এই সরকার তো ক্ষমতায় এসছে 2011 সালে, তারপর তো অনেক কিছু হয়ে গেছে, তার আগেও অনেক কিছু হয়েছে, তার আগেও তাপসী মালিক হয়েছে, তার আগেও বনতলা হয়েছে, তার আগেও নিতাই হয়েছে, তার আগেও নন্দীগ্রাম হয়েছে, তার আগেও বেনাচাপড়া হয়েছে, কঙ্কালকাণ্ড হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের মিজানুর রহমানের কেসটাও হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি। তারপর তো পরিবর্তনের ডাক দিয়ে এই সরকার এসছে। তাহলে 2011 থেকে 2024, 13 বছর পরে প্যানিক বাটন তৈরি করবেন, এটা নিজের পিঠে নিজের তালি দিয়ে বলছেন। লজ্জা হচ্ছে না? লজ্জা হচ্ছে না কেন? এখানে পার্ক স্ট্রিট হয়নি, কামদুনি হয়নি, হাঁসখালি হয়নি, চোপড়া হয়নি, তখন হয়নি কেন প্যানিক বাটন? আর আপনাদের মনে রাখতে হবে যে একটা সময় ছিল গ্রামে আরজি পার্টি কাজ করতো, রেজিস্ট্যান্স গ্রুপ কাজ করতো। কেন না? যথেষ্ট সংখ্যায় পুলিশ ছিল না, তাই গ্রামের মানুষ বেরিয়ে এসে বাঁশি বাজিয়ে লাঠি নিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতায় রক্ষণাবেক্ষণের কাজ করতেন। পরে দেখা গেল প্রচুর পুলিশ এলো, অনেক জুনিয়র কনস্টেবল রিক্রুট হলো, অনেক ট্রেন হলো, আমাদের ব্যাটালিয়ন গুলো বাড়লো, আমাদের র্যাপিড অ্যাকশন টাস্ক ফোর্স বাড়লো। কিন্তু তারপরেও আইবি কেন রিপোর্ট দেয় না যে ব্যাড এলিমেন্টস এলাকায় কারা কারা আছে? এটা প্রথম প্রশ্ন আমি করব। আপনার আইবি অফিসাররা কোথায়? আপনি প্যানিক বাটন পরে টেপাবেন, আগে আপনার পুলিশের কর্তব্যটা ঠিক করে করান। আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার কোথায়? কেন তারা কুলতলিতে নামেননি? আমি কালকে 250 থেকে 300 মহিলার কথা শুনেছি, কেন তাদের কথাটা আইবি কানে যাচ্ছে না? তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ব্যাড এলিমেন্টস, কেন হচ্ছে না? তারপর হচ্ছে গুড বিহেভিয়ার বন্ডস এর জন্য এদেরকে কোর্টে টেনে আনা, এবং এলাকায় থাকতে গেলে গুড বিহেভিয়ার বন্ড দিয়ে এই অসভ্যতা করা চলবে না, সেগুলো কেন করাচ্ছেন না? তারপর হচ্ছে তারা যদি আবার করে হিস্ট্রি শিট ওপেন করছেন না কেন? তারপরে হচ্ছে যদি হিস্ট্রি শিট আর হয় তরি পার করছেন না কেন? আপনারা আপনাদের ব্যাড এলিমেন্টস গুলো এলাকার মধ্যে রেখে দেবেন, তারা থ্রেট কালচারটাকে আস্তে আস্তে বাড়াবে, মানুষকে ধমকি দেবে, বাড়ি থেকে বেরোতে দেবে না, হিন্দু মেয়েদের টিটকারি করবে, আর আপনারা বলবেন হিন্দু মেয়েরা প্যানিক বাটন টিপবে। কেন? কেন প্যানিক বাটন টিপবে? প্যানিক বাটন টিপলে কে আসবে? আপনার এসপি পরাশধালী? হ্যাঁ, এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন না। জনগণ যাতে প্রত্যেকটা গ্রাম এলাকায় রাত দখল না করে তার জন্য প্রশাসন আপনি সাবধান হন। এবং আপনাদের যে কাজ, আপনাদের আইবি নামান, আপনাদের মহিলা পুলিশ নামান, আপনাদের বাইকে করে পেট্রোলিং টিম নামান, আপনাদের নাকা চেক পয়েন্ট অ্যাক্টিভ করুন, আপনাদের হিস্ট্রি শিট ওপেন করুন, আপনাদের গুড বিহেভিয়ার বন্ড এক্সিকিউট করার জন্য আইডেন্টিফাই করে করে তুলে নিয়ে গিয়ে গুড বিহেভিয়ার বন্ড এক্সিকিউট করান, থানা হাজিরা বাড়ান, মহিলাদের সুরক্ষার জন্য মহিলা টিম ঘরে ঘরে পাঠান। আপনাদের যে কাজ আছে করুন, মিষ্টি কথায় লোক ভোলাবেন না, সময় চলে গেছে। উনি বলছেন জয়নগরের ঘটনা একটি সামাজিক অপরাধ, পুলিশ গ্রেপ্তার করেছে 5 ঘন্টার মধ্যেও, এরপরে কি করে জাস্টিসের দাবি হচ্ছে না? পরিবারের বুকে আগুন চলছে এবং তাদের কাছে একটা অস্থিরতা রয়েছে, এবং সেই অস্থিরতার মাঝখানে কিছু পলিটিক্যাল পার্টি তারা ঢুকে। কুণাল ঘোষকে আমি বলবো যে আপনি সরকারি প্রোটেকশনে আছেন। সরকারের পক্ষ থেকে যখন কেউ কথা বলে আমরা ধরে নিই যে সরকার তাকে সব রকমের প্রোটেকশন দিয়ে রেখেছে। আপনি এই কথাগুলোই কুলতলিতে গিয়ে বলুন, কুলতলির মাটিতে দাঁড়িয়ে, কুলতলির যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেখানে গিয়ে বলুন যে আমরা তো অপরাধীদের 5 ঘন্টার মধ্যে ধরে দিয়েছি। ভাই, আপনি বাবা, আপনি মা, কেন আপনি এত চিৎকার করছেন? কেন আপনি জাস্টিসের কথা বলছেন? বলুন, বলুন না। তারপর বাইরে এসে রিয়াকশন দিন। আপনি দেখবেন যে আপনি আজকে এই সুরক্ষার বলয়ের মধ্যে বসে যে কথাগুলো বলছেন,
সেই কথাগুলো মূলত কত ভিত্তিহীন কথা। একজনের বাবা একজনের মা বলছে যে আপনাদের সরকারি হসপিটালে তার ভরসা নেই। আপনার এসপি ঠিক মতো ধারাই প্রয়োগ করে না। অপরাধীকে ধরেছেন তো 5 ঘন্টার মধ্যে, কিন্তু অপরাধী তো অপরাধ করতেই পারতো না যদি 5 ঘন্টা আগে বেরোতো আপনার পুলিশ। এইসব কথা বলবেন না। যদি বলতে চান না, আপনাকে বলি, আপনি প্রোটেকশন নিয়ে যান, প্রোটেকশন নিয়ে গিয়ে ওই বাড়িতে দাঁড়িয়ে একটু বলুন। তারপর দেখুন যে ভোটারগুলো আপনাদের খুব বিশ্বাসের সঙ্গে, ভরসার সঙ্গে, আশার সঙ্গে ভোট দিয়েছিল, আজকে তারা কি বলছে সেটা জেনে আসুন। বিনীত গোয়েলের একটি মামলার ক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের কর্মীবর্গ যে ডিপার্টমেন্ট রয়েছে তাকে অ্যাড করতে বলা হয়েছে এবং বিনীত গোয়েলের এই ক্ষেত্রে এফআইআর দায়ের করা নিয়ে তার বিরুদ্ধে মামলা চলছে। সেখানে এফআইআর খারিজ করার যে আবেদন সেটাও কখনোভাবে হাইকোর্ট গ্রহণ করেন। কোথাও গিয়ে সেই বিনীত, দেখুন, এটা আদালতের বিচারাধীন, তাই আমি বেশি কিছু বলবো না। শুধু আমি জেনারেল কথা বলবো যে আমাদের আগে একটা সিআরপিসিতে ধারা ছিল, যেটা আজও খুব আমরা সম্মান করি। সেটা হচ্ছে একটা থানার মধ্যে বা একটা ফাঁড়ির মধ্যে বা একটা অর্গানাইজেশনে যখন একজন সিনিয়র পুলিশ অফিসার হেঁটে ঢোকেন, আইন বলে যে সব পুলিশ অফিসার যারা সেখানে বসে আছেন তাদের ক্ষমতা সিজ হয়ে যায়, আর ক্ষমতা থাকে না। সেই পুলিশ অফিসারই হি বিকামস দ্য ওসি অফ দ্যাট এরিয়া, অফিসার ইন চার্জ অফ দ্যাট এরিয়া। তার মানে কি? তার মানে এই যে র্যাঙ্ক এন্ড ফাইল, এটা চলে ওপর থেকে। যিনি মাথায় বসে আছেন তার দায়িত্ব, প্রচুর দায়িত্ব, জিম্মেদারি, প্রচুর জিম্মেদারি। তাকে ওভারঅল দেখতে হবে। তার একটা বড় দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে যাতে সব জিনিস হয় সেটা দেখা। কর্তব্যের গাফিলতি তার কাছে কিন্তু ইট ইজ নো এক্সকিউজ। আজকে আদালতের বিচারাধীন বিষয়, আমি বিশ্বাস করি যে আদালত ঠিক আমাদেরকে সুবিচার দেবেন।